হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে WBCS অপশনাল ফিজিওলজি নার্ভাস সিস্টেমের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু আলোচনা করব। খুব মন দিয়ে দেখবে, অ্যাজ আ নোটও কিন্তু তোমরা এটা এই ক্লাসে পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, স্টার্ট করছি WBCS অপশনাল ফিজিওলজি নার্ভাস সিস্টেমের একটা পার্ট। তো শুরু করার আগে বলে রাখি, আজকে যেটা হচ্ছে সেটা হলো এক্সট্রিনসিক রেগুলেশন রিফ্লেক্স ক্যাটাগরি, ঠিক আছে? রিফ্লেক্স ক্যাটাগরির অনেকগুলো পার্ট আমরা আজকে কমপ্লিট করব। আর WBCS অপশনাল ফিজিওলজির নিউ ব্যাচ কিন্তু চলছে। যদি কেউ ক্লাসে জয়েন করতে চাও, তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আবার যদি কেউ মনে করো তোমরা একবারে ফুল নোটস নেবে, ফুল নোটসও নিতে পারো। ফুল নোটস নিলে ফেসিলিটি কি, তুমি যতদিন ইচ্ছা ক্লাস করো, 1 বছর 2 বছর 3 বছর কোনো ম্যাটার করবে না। তুমি দুটো ব্যাচ হোক, 3টে ব্যাচ হোক, সমস্ত ব্যাচে তুমি ক্লাস করতে পারবে। কোনো রকম মান্থলি ফিস কিন্তু তোমাকে দিতে হবে না, ঠিক আছে? ফুল নোটস থাকলে কি নোটস তোমার কাছে অ্যাভেলেবেল, এবার তুমি 2-3টে ক্লাস করো সপ্তাহে, কোনো অসুবিধা নেই। তোমার একসাথে 2-3টে চ্যাপ্টার কিন্তু অল্প অল্প করে পড়া হয়ে যাবে। তো দেখো, স্টার্ট করছি হলো এক্সট্রিনসিক রেগুলেশন রিফ্লেক্স ক্যাটাগরি। কি বলেছে? রিফ্লেক্স আর্ক অর লুপস আর সার্কিটস দ্যাট লিঙ্ক আর ডিটেকশন সিস্টেম অফ আ রেসপন্স সিস্টেম। তো রিফ্লেক্স আর্ক নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, ঠিক আছে? রিফ্লেক্স আর্কের ঘটনাটা কি হয়, যে ধরো আমার হাতে গরম কিছু লাগলো, গরম কিছু লাগার সঙ্গে সঙ্গে আমি হাতটাকে মুভ করে নিচ্ছি, ঠিক আছে? কেন মুভ করছি? যখনই আমার হাতে গরম কিছু লাগছে, ছবিটা দেখো, যখনই হাতে গরম কিছু লাগছে, এখানে একটা স্টিমুলাস ক্রিয়েট হচ্ছে, সেটা অ্যাফারেন্ট নার্ভ দিয়ে চলে যাচ্ছে হলো ব্রেন স্পাইনাল কর্ডে। সেখান থেকে গিয়ে সেন্স করছে যে তোমার হাতে হিট লাগছে, তোমার হাতটাকে মুভ করা প্রয়োজন। তখন এখানকার যে মাসেলগুলো, এই মাসেলগুলোর কন্ট্রাকশন হচ্ছে এবং হাতটা মুভ করছে। কত ফাস্ট ভাবো এই প্রসেসিংটা হচ্ছে, দ্যাটস কল আ রিফ্লেক্স আর্ক, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো রিফ্লেক্স আর্কে কি বলেছে, কি কি থাকা দরকার একটা রিফ্লেক্সে। আর রিফ্লেক্স মাস্ট হ্যাভ, কি কি থাকবে? অ্যান অ্যাফারেন্ট, ঠিক আছে? রিফ্লেক্সে কি থাকবে? অ্যান অ্যাফারেন্ট, ঠিক আছে? রিফ্লেক্সে একটা অ্যাফারেন্ট থাকবে। Afferent or sensory component that detects variation in external or internal variable and relay information about the variable using neural and chemical signal. তাহলে অ্যাফারেন্টটা কি করছে? এই যে একটা নিউরাল বা কেমিক্যাল যে সিগন্যাল যেটা আছে, সিগন্যালটাকে রিলে করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? নেক্সট দেখো, অ্যান ইন্টিগ্রেটর অর ইন্টিগ্রেটিং সেন্টার, যেখানে গিয়ে অ্যাফারেন্টটা মিশছে এবং বার্তাটা পৌঁছে দিচ্ছে, ঠিক আছে? A collection of association neuron when present in the central nervous system that determines the magnitude of response that is appropriate, ঠিক আছে? তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কিন্তু এই জিনিসটা পৌঁছে যাচ্ছে। মানে ধরো কোনো একটা জিনিস, কোনো একটা অফিসিয়াল ইনফরমেশন, সেটা হেড অফিসে পাঠাতে হবে। তো একজন সেটাকে ক্যারি করে নিয়ে গেল, বা বাই টেলিগ্রাম বাই ইমেল সেটা ক্যারি হয়ে চলে গেল হেড অফিস। হেড অফিস মিনস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। হেড অফিস থেকে তখন সেই ইনফরমেশনটা দেখবে, দেখে ডিসাইড করবে সেটার অ্যাগেনস্টে কি অ্যাকশন নেওয়া যায়, ঠিক আছে? তো এই হলো রিফ্লেক্স। আর খুব সহজ জিনিস, এমন কিছু কঠিন জিনিস না, ঠিক আছে? যদি কোনো ডাউটস হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের ডাউটসটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি রয়েছে? অ্যান ইফারেন্ট, অ্যান ইফারেন্ট অর মোটর কম্পোনেন্ট, ঠিক আছে? ইফারেন্ট আর মোটর কম্পোনেন্ট মানে কি, যেটার মাধ্যমে বার্তাটা ব্যাক করছে, ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে ইফারেন্ট অর মোটর কম্পোনেন্ট দ্যাট সেন্ডস নিউরাল অর হরমোনাল সিগন্যাল ফ্রম দ্য ইন্টিগ্রেটর টু দ্য ইফেক্টর অর্গান। ইফেক্টর অর্গান বলতে আমরা কি কি বুঝি? দেখো, মাসেল, নার্ভ, গ্ল্যান্ডিউলার টিস্যু, ঠিক আছে? মাসেল, নার্ভ, গ্ল্যান্ডিউলার টিস্যু। দিস রিফ্লেক্সেস প্রোভাইড নেগেটিভ ফিডব্যাক। এই রিফ্লেক্সগুলো কি প্রোভাইড করছে? নেগেটিভ ফিডব্যাক such as a baroreceptor reflex, blood pressure, chemoreceptor reflex, oxygen, carbon dioxide, vagal reflex, excitatory or inhibitory secretion and motility in the digestive system, ঠিক আছে? তাহলে এই যে রিফ্লেক্সগুলো, এগুলো কি নেগেটিভ ফিডব্যাক হচ্ছে। আর যখন পজিটিভ ফিডব্যাক হবে তখন কি হবে? তখন সমস্ত জিনিসগুলো বেড়ে যাবে। বাড়িয়ে দেওয়ার যখন হবে তখন হবে কি? পজিটিভ ফিডব্যাক, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা দেখব নিউরাল অ্যান্ড এন্ডোক্রাইন রিফ্লেক্স।
খুব ভালো করে বুঝবে, ঠিক আছে। আচ্ছা, ক্লাস আর নোটটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, যারা নতুন দেখছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আরো অনেক অনেক ভিডিওর আপডেটস তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং প্রিভিয়াস প্রচুর ভিডিও কিন্তু ফিজিওলজির আপলোড করা রয়েছে, যারা দেখোনি তারা অপশনাল ফিজিওলজি প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, প্রচুর প্রচুর ভিডিও তোমরা পেয়ে যাবে, ভিডিওগুলো দেখো, ক্লাসগুলো দেখো, যদি ভালো লাগে দেন যদি মনে হয় যে না আমার ক্লাসটা জয়েন করলে হেল্প হবে তাহলে তোমরা অনলাইন ক্লাসে জয়েন হতে পারো, ঠিক আছে। আচ্ছা দেখো, নিউরাল অ্যান্ড এন্ডোক্রাইন রিফ্লেক্স বলেছে, ইন সাম রিফ্লেক্স লুপ নার্ভ সিনথেসাইজ অ্যান্ড রিলিজ আ সাবস্টেন্স দ্যাট অ্যাক্ট অ্যাজ হরমোন, ঠিক আছে। নার্ভ কি করছে, একটা ইনসিস্ট করছে একটা অর্গানকে সেখান থেকে হরমোন রিলিজ করার জন্য, ঠিক আছে। এটা আমরা কোথায় দেখতে পাই, আমাদের হাইপোথ্যালামাসে দেখতে পাই, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এন্ডোক্রাইন সিস্টেমে, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে। হাইপোথ্যালামাসের পোস্টেরিয়র পার্ট মানে পিটুইটারির যে পোস্টেরিয়র পার্ট সেখান থেকে যে হরমোনগুলো রিলিজ হচ্ছে, সেই হরমোন রিলিজের ইনসিস্টটা কোথা থেকে পাচ্ছে, হাইপোথ্যালামাস, এবং সেটা নার্ভের মাধ্যমে পাচ্ছে, ঠিক আছে। সুপ্রা অপটিক অ্যান্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসের মাধ্যমে কিন্তু সেটা আসছে। আচ্ছা নেক্সট দেখো কি বলেছে, দিজ আর নিউরোসিক্রেটরি or neuroendocrine cells. Endocrines are a line of communication between the nervous system and effector. এন্ডোক্রাইনটা কার কার মধ্যে কমিউনিকেট করছে, নার্ভাস সিস্টেম আর ইফেক্টর, মানে নার্ভের মাধ্যমে বার্তা গেল, বার্তা গিয়ে তখন এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে বলো তুমি এই হরমোনটা রিলিজ করো এখন প্রয়োজন। যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমি বলি, ধরো তুমি প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খেলে, তোমার ব্লাডে কি হবে, গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, কিন্তু সেটা তো হেলদি নয়, গ্লুকোজটাকে কমাতে হবে। তো গ্লুকোজটাকে কমাতে কে হেল্প করবে, ইনসুলিন। তো যখন তোমার ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে, ব্লাডের যে ওয়ালটা সেই ওয়ালে থাকে কিছু রিসেপ্টর, তারা তখন সেটাকে ডিটেক্ট করে যে না এখানে গ্লুকোজের পরিমাণ বেশি আছে, তারা তখন বার্তাটা অ্যাফারেন্টের মাধ্যমে পাঠিয়ে দেয় আমাদের ব্রেনে, ব্রেন তখন বলে যে না এটা ঠিক হচ্ছে না, এটাকে কমানো দরকার, তাহলে তুমি এবার ইনসুলিন সিক্রেশন করো। এবার ইনসুলিন সিক্রেশন কিভাবে হবে, ব্রেন তখন মোটর নার্ভের মাধ্যমে কাকে সংকেত দেবে, আমাদের প্যানক্রিয়াসকে সংকেত দেবে যে প্যানক্রিয়াস তুমি এবার ইনসুলিনটাকে বার করো, ব্লাডে প্রচুর পরিমাণে গ্লুকোজ হয়ে গেছে। প্যানক্রিয়াস তখন কি করবে, ইনসুলিনকে বার করবে, এই হলো হরমোন রিলিজ হলো, ইনসুলিন তখন গিয়ে সেই গ্লুকোজটাকে কিন্তু ইউটিলাইজ করবে এবং স্টোর করবে হোক বা এনার্জিতে কনভার্ট করবে, যা হোক একটা কিছু করবে, ঠিক আছে। তো এই হলো এই নার্ভাস সিস্টেম আর ইফেক্টর আর এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে রিলেশন। আশা করি বুঝতে পেরেছো, ডাউটস হলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট দেখো কি বলেছে, ইফ দেয়ার হরমোনাল সিক্রেশন আর কন্ট্রোলড বাই নার্ভাস ইনপুটস, in some cases endocrine gland combine and function of sensor and integrator and respond to changes in the control variable by increasing or decreasing their rate of secretion. Such a loop is hormonal or endocrine reflex. তো এবার দেখো এই যে নির্দেশটা আসলো ইনসুলিন সিক্রেশন হলো, এটা কি কন্টিনিউ হতে থাকবে না, যখন আবার সিক্রেশন হতে হতে কি হবে, ইনসুলিনের মানে ব্লাড গ্লুকোজের লেভেলটা কমে যাবে, তখন আবার একটা সিগন্যাল যাবে যে আর ইনসুলিনের প্রয়োজন নেই, যতটুকু কমানোর ছিল কমানো হয়ে গেছে, তখন ব্রেন কিন্তু আবার একটা নির্দেশ দেবে প্যানক্রিয়াসকে যে আর ইনসুলিনের সিক্রেশন এবার স্টপ করে দাও, ঠিক আছে। এবারে ধরো নর্মাল লেভেলে চলে আসলো, এবার চলে আস্তে আস্তে কি হলো, ব্লাড গ্লুকোজ লেভেল লো হয়ে গেল, ঠিক আছে। যখনই লো হয়ে যাবে তখন আবার কি করবে, ধরো তুমি খাবারও খেলে না, তখন আবার ব্রেন বলবে যে না ব্লাডে গ্লুকোজ প্রয়োজন, ঠিক আছে, কিন্তু তুমি খাবার খাচ্ছ না, তাহলে গ্লুকোজটা কোথা থেকে পাবে, আবার নির্দেশ যাবে কিন্তু প্যানক্রিয়াসের কাছে, বলবে তুমি গ্লুকাগনকে রিলিজ করো, বডির যেখান থেকে পারো তুমি সেখান থেকে তোমার গ্লুকোজ তৈরি করো, করে তুমি ব্লাডে গ্লুকোজের চাহিদাটা মেটাও। তখন গ্লুকাগন কি করবে, গ্লাইকোজেনকে ভাঙবে, তারপরে প্রোটিন, গ্লাইকোজেন ভাঙা কমপ্লিট হয়ে গেলে তখন প্রোটিনকে ভাঙবে, ভেঙে কিন্তু গ্লুকোজের চাহিদাটা মেটাবে। কারণ আমাদের বডিতে সোর্স অফ এনার্জি, আমরা সব থেকে বেশি শক্তি যেটার থেকে পাই সেটা হলো গ্লুকোজ, দেন আসে ফ্যাট, ফ্যাট থেকে আমরা অনেক বেশি শক্তি পাই, মানে তোমার হলো কার্বোহাইড্রেট থেকে প্রায় ডবল, ঠিক আছে। কিন্তু কি কার্বোহাইড্রেটটা আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দেয়, আর ফ্যাটের এনার্জিটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত স্টে করে। ওকে চলো নেক্সট দেখো, বলেছে রিফ্লেক্সেস আর ডিভাইডেড ইনটু 3 ক্লাসেস, রিফ্লেক্সেস 3টে ক্লাসে ডিভাইডেড, কি কি দেখো, সোমাটিক মোটর রিফ্লেক্স দ্যাট কন্ট্রোল স্কেলেটাল মাসেল, ঠিক আছে, এক্সাম্পল কি উইথড্রয়াল রিফ্লেক্স, অটোনমিক রিফ্লেক্স দ্যাট মডিউলেট দ্য অ্যাক্টিভিটি অফ স্মুথ মাসেল, এক্সোক্রাইন গ্ল্যান্ড অ্যান্ড হার্ট মাসেল, প্রত্যেকটা খুব ভালো করে রেডি করবে, এন্ডোক্রাইন রিফ্লেক্স ইন হুইচ দ্য ফিডব্যাক লুপ মে অর মে নট ইনভলভ দ্য নার্ভাস সিস্টেম। তাহলে কি কি রিফ্লেক্স আমরা এখানে পেলাম, দেখো একটা পেলাম হলো সোমাটিক মোটর রিফ্লেক্স,
তারপরে আসছে অটোনমিক রিফ্লেক্স, দেন আসছে এন্ডোক্রাইন রিফ্লেক্স। এবারে এই তিনটে রিফ্লেক্স সম্বন্ধে কিন্তু আমরা পড়বো। ওকে, দেখো প্রথমে আসছে হলো সোমাটিক মোটর রিফ্লেক্স। সোমাটিক মোটর রিফ্লেক্স কি? সোমাটিক মোটর রিফ্লেক্সেস প্রিজার্ভ constancy of body position with respect to the surrounding. সোমাটিক মোটর রিফ্লেক্স কি করছে? আমাদের সারাউন্ডিং হিসেবে আমাদের বডির পশ্চারকে ঠিক রাখতে হেল্প করছে। যেমন কি হাতে গরম লাগলো, হাত মুভ করে নিলাম, তার মানে কি আমাদের বডির পশ্চার ঠিক। এবার গরম লাগছে, আমি হাত রেখেই দিয়েছি, হাত আমার পুড়ে যাচ্ছে, গরমে ফোসকা পড়ে যাচ্ছে, এটা কিন্তু নর্মাল বডি পশ্চার নয়। ওকে, দেখো প্রোটেক্ট দ্য বডি ফ্রম ডেঞ্জারাস স্টিমিউলি, যে বললাম গরম লাগছে, গরম লাগার সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল, তার মানে কি আমার বডিকে প্রোটেক্ট করলো একটা ডেঞ্জারাস স্টিমিউলি থেকে। ওকে, voluntary movement of body have enough reflexive component afferent input to the central nervous system reaches the spinal cord by way of nerve fiber from special sensor organ muscle and joint, যেটা এতক্ষণ বললাম সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে। আচ্ছা, এবার দেখো কি বলেছে, স্কেলিটাল মাসেলস আর কন্ট্রোলড বাই ইফারেন্ট মোটর নিউরন। স্কেলিটাল মাসেলটা কন্ট্রোল হচ্ছে কিসের মাধ্যমে? ইফারেন্ট মোটর নিউরন। দ্য পাথওয়ে অফ ইনফরমেশন ফ্রম সেন্সরি নার্ভ টু মোটর নার্ভ অলমোস্ট অলওয়েজ কন্টেইন ইন্টার নিউরন। এবার এই যে সেন্সারি নার্ভ আর মোটর নার্ভ যখন আসছে, এদের মধ্যে কানেক্টেড হচ্ছে একটা কি থাকছে? ইন্টার নিউরন, অন্তর্বর্তী স্নায়ুতন্তু বা নিউরন কিন্তু থাকছে। They make specific connection that determines the reflex responses. These connections are established during development so that sensory information results in effector that make an appropriate response. তাহলে এটা কেন হচ্ছে? এই যে একটা সেন্সারি রেসপন্স বা রিফ্লেক্স রেসপন্স, এটা কি একটা অ্যাপ্রোপ্রিয়েট মিনিং যাতে করতে পারে, মানে কি ঠিক মতো ভাবে কাজটা যাতে ইউটিলাইজ হতে পারে। ঠিক আছে, এবার ধরো তোমার কাছে ইনফরমেশনটা ঠিকভাবে গেল না, তুমি সেটাকে ঠিকভাবে ইউটিলাইজ করলে না, তো যেটা আউটকাম হবে সেটা তো ভুল হবে, সঠিক যেটা হওয়া দরকার ছিল সেটা হবে না। তো এই জন্য কিন্তু এই ব্যাপারটা কাজ করছে। দিস ইনক্রিজ দ্য পসিবিলিটি ফর প্রেসিস কন্ট্রোল অ্যান্ড possibilities for precise control and modification of the response. Stretch reflex দেখো কি করছে? Stretch reflexes are important in the maintenance of posture. আমাদের posture maintain করার জন্য stretch reflex কিন্তু important because their negative feedback loop, তাদের যে negative feedback loop tends to return limb to their original position. এই negative feedback loopটা কি করছে? লিম্ব মানে কি হাত পাকে তাদের অরিজিনাল পজিশনে আসতে হেল্প করছে। Interneurons in the spinal cord connect the motor neuron to antagonist in such a way that activation of muscle is automatically accompanied by deactivation of the antagonist. ঠিক আছে, একদম বিপরীত ব্যাপারটা কিন্তু এখানে ঘটছে। ইন্টারনিউরন কিন্তু এই দুটো জিনিসকে কানেক্ট করছে। বোঝা গেল? তাহলে এটা এই যে রিফ্লেক্স আর্ক যেটা বললাম আর কি, সোমাটিক মোটর কন্ট্রোল বাই রিফ্লেক্সেস, মানে সোমাটিক মোটর রিফ্লেক্স, এটা যখন তোমরা লিখবে, লেখার পরে কিন্তু এই ছবিটা দেখতে পারো। অ্যাপেল দেখলাম, অ্যাপেল আমরা চোখ দিয়ে দেখলাম, এটা আমাদের কি ভিজুয়াল একটা রিসেপ্টর হলো, এটা সেন্সারির মাধ্যমে ব্রেনে চলে আসলো। ঠিক আছে, এই ব্রেনে আসার পর দেখো এখানে একটা ধরো ইন্টার নিউরন হয়েছে, ধরে নিলাম, সেখান থেকে মোটরের মাধ্যমে কি দিলে, তুমি হাতটা বাড়াও, অ্যাপেলটাকে তুলে খাও। ঠিক আছে, এটা হলো রিফ্লেক্স আর্ক একটা। আচ্ছা, নেক্সট আসছে হলো অটোনমিক রিফ্লেক্স। অটোনমিক রিফ্লেক্সটা কি বলেছে? সেন্সারি নার্ভ সিগন্যালস আর এভালুয়েটেড বাই ইন্টিগ্রেটিং সেন্টার উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্সারি নার্ভ সিগন্যালটা কোথায় যাচ্ছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কমেন্টস আর সেন্ট আউট ওভার ইফারেন্ট নিউরন and may stimulate or relax vascular smooth muscle, cause glandular secretion or alter intercellular metabolism. এবারে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে কি হচ্ছে? একটা কমান্ড দিচ্ছে যে এরকম একটা ঘটনা ঘটেছে, তুমি এবার এই কাজটা করো। তো সেক্ষেত্রে মোটর নার্ভের মাধ্যমে কি আসছে? হয় স্টিমুলেট হবে মানে উদ্দীপিত হবে, অথবা সেটা রিল্যাক্স হবে মানে হয় অ্যাক্টিভলি কাজ করবে বা সেই ঘটনাটাকে মানে দমন করবে। ধরো কোথাও গন্ডগোল লেগেছে, গন্ডগোলটাকে থামানোর চেষ্টা করবে। ঠিক আছে, বা ধরো কেউ খুব অন্যায় করেছে, কোনো চোর বা ডাকাত, তাদেরকে ধরে জেলে নিয়ে যাওয়া হবে।
তাহলে সেটা কি স্টিমুলেট হলো, আর কোথাও গন্ডগোল লেগেছে সেটাকে কমানো হলো, তার মানে কি রিল্যাক্স হলো। ওকে, আচ্ছা নেক্সট দেখো কি বলেছে, এটা কোথায় কোথায় হবে, ভাস্কুলার স্মুথ মাসেল, ঠিক আছে। নেক্সট দেখো গ্ল্যান্ডিউলার সিক্রেশন, কোনো গ্ল্যান্ড থেকে কোনো সিক্রেশন সেক্ষেত্রে হতে পারে। আর কি অল্টার ইন্টারসেলুলার মেটাবলিজম, অন্তঃকোষীয় যে বিপাক সেই বিপাকেও কিন্তু এটার প্রভাব পড়ে। কেন, যেটা বললাম ইনসুলিন যে ইউটিলাইজ হচ্ছে এটা অবশ্যই এটা বিপাকের একটা পার্ট, ঠিক আছে। These nerve signals correct deviations from the set point, এই নার্ভ সিগন্যাল গুলো কি করছে, কারেক্ট করে ডেভিয়েশনটাকে, কোথা থেকে, সেট পয়েন্ট থেকে। সেট পয়েন্টস প্রোগ্রামড উইদিন দ্য নার্ভাস সিস্টেম, তাহলে এই যে সেট পয়েন্ট গুলো একটা কাজ করার, এগুলো কোথায় থাকছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। দ্য ভিসেরাল অ্যান্ড সোমাটিক রিফ্লেক্সেস হ্যাভ অনলি anatomical differences in the pathways between central nervous system, visceral and somatic system. আচ্ছা, অটোনমিক রিফ্লেক্স আর্ক যখন লিখবে তখন তোমরা কিন্তু এই ছবিটা অবশ্যই দেবে, ঠিক আছে। ছবি মাস্ট, ছবি যেখানে চাইবে সেখানে খুব সুন্দর করে দেবে, যেখানে চাইবে না সেখানেও দেবে, কিন্তু অত সুন্দরের প্রয়োজনই, জাস্ট বোঝানোর জন্য যতটুকু ছবি দেওয়া দরকার ততটুকু ছবি দেবে। বায়োলজির যে কোনো সাবজেক্ট যত ছবি দেবে তত তোমার স্কোর কিন্তু হাই হবে, ঠিক আছে। নেক্সট দেখো এন্ডোক্রাইন রিফ্লেক্স। এন্ডোক্রাইন রিফ্লেক্স কি, হরমোনস আর দি মেজর টাইপস অফ কেমিক্যাল মেসেঞ্জার ইন দ্য বডি, আমাদের বডির রাসায়নিক বার্তাবহ আমরা কাকে বলি, হরমোনকে বলি। There are two important aspects about mechanism of hormonal information transfer, এই যে হরমোনাল ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে এটা দুটো অ্যাসপেক্ট রয়েছে, কি কি। এক নম্বর দেখো, although the chemical messenger travel throughout the body, এই যে রাসায়নিক বার্তাবহ এটা ট্রাভেল করছে কি আমাদের টোটাল বডি দিয়ে, it is only received by target cell, এবার এটা টোটাল বডির মধ্যে দিয়ে ট্রাভেল করলেও এটার কাজ যেখানে করার এটা সেখানে গিয়েই কাজ করবে। মানে ইনসুলিনের কাজ গ্লুকোজকে ইউটিলাইজ করার, ও গ্লুকোজকেই ইউটিলাইজ করবে, ও কিন্তু অন্য কোথাও গিয়ে কোনো রকম কাজ করবে না। যেই টার্গেট সেলের যেই টার্গেট কাজ, ধরো এডিএইচ অ্যান্টি ডায়াবেটিক হরমোন, ওর কাজ কোথায়, কিডনি, ও ব্লাড ভেসেল দিয়ে ট্রাভেল করে কোথায় যাবে, ঠিক কিডনিতে যাবে, তারপরেই কিন্তু কাজ করবে। হরমোন বাইন্ড উইথ রিসেপ্টর, হরমোনটা রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে, দিস কমপ্লেক্স কজেস চেঞ্জেস ইন দ্য স্পেসিফিক অ্যাক্টিভিটিস অফ দ্য টার্গেট সেল। এবারে টার্গেট সেলে কাজটা তখনই করবে যখন হরমোনটা রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করতে পারবে। মানে কি, ধরো এটা একটা হরমোন, এটা ধরো একটা হরমোন, ঠিক আছে। এবার এর যে রিসেপ্টর সেটা ধরো এইরকম দেখতে, তাহলে কি তাহলেই এটার সঙ্গে এটা বাইন্ড করতে পারবে। কিন্তু সেখানে যদি এরকম রিসেপ্টর থাকে আর হরমোনটা যদি এরকম হয় তাহলে কি বাইন্ড হবে, কখনোই হবে না। যখনই এরকম ঠিক বাইন্ডটা হবে তখনই কিন্তু এটা ঠিকঠাক ভাবে কাজ করতে পারবে। আচ্ছা নেক্সট আরেকটা সিনারিও কি দেখো, বলছে দ্য রেসপন্স of the target cell to the hormone depends on capability of the target cell, এবার টার্গেট সেলের কতটা ক্ষমতা রয়েছে তার উপরে কিন্তু এটা ডিপেন্ড করে। সেম হরমোন মে ইনক্রিজ সিক্রেশন ইন ওয়ান সেল, একই হরমোন কি করতে পারে, একটা কোষের সিক্রেশনটাকে ইনক্রিজ করতে পারে অ্যান্ড কজ কন্ট্রাকশন অফ দ্য স্মুথ মাসেল, এবং স্মুথ মাসেলের কন্ট্রাকশন ঘটাতে পারে। তাহলে এন্ডোক্রাইনের ক্ষেত্রে দেখো এই ছবিটা, এখানে দেখো প্লাজমা লেভেল ইনক্রিজ করেছে, এখান থেকে একটা নেগেটিভ ফিডব্যাক আসলো যে প্লাজমা লেভেল ইনক্রিজ হয়েছে। এটা কোথায় দিল, প্যারাথাইরয়েড সেল, প্যারাথাইরয়েড থেকে প্যারাথাইরয়েড হরমোন রিলিজ হলো, ব্লাড ভেসেলের মাধ্যমে আসলো বোন এবং কিডনিতে। বোন কি করলো, বোন রিঅ্যাবজর্পশন বেড়ে গেল, কিডনি রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম, কিডনিতে ক্যালসিয়াম বেড়ে গেল, ঠিক আছে। প্লাজমার ক্যালসিয়াম যেহেতু বেড়ে গেছে সেটা কি হলো, কমাতে হবে, তো কমাবে কে, বোন অ্যাবজর্ব করে নেবে, শোষণ করে নেবে, কিডনি অ্যাবজর্ব করে নেবে ক্যালসিয়ামকে, প্রোডাকশন অফ ক্যালসিট্রিওল লিডস টু ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম। এবার ক্যালসিয়ামটা কিসে কনভার্ট হয়ে যাবে, ক্যালসিট্রিওলে, যাতে ইন্টেস্টাইনে মানে স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইনে এটা অ্যাবজর্ব হতে পারে। তাহলে কি হলো, এখানে ক্যালসিয়ামের লেভেল যখন ইনক্রিজ করলো সেটা একটা নেগেটিভ ফিডব্যাক দিল, দিয়ে এখান থেকে কিন্তু হরমোনের সিক্রেশন হলো, কিন্তু হরমোনটা কোথায় গিয়ে কাজ করলো, বোন, কিডনি আর হলো ইন্টেস্টাইন, এছাড়া আর কোথাও গিয়ে কিন্তু এটা কাজ করবে না। বোঝা গেছে? তো আজকে হলো রিফ্লেক্স সম্বন্ধে এতটা ইনফরমেশন, খুব ভালো করে তৈরি করে নাও, রিফ্লেক্স থেকে কিন্তু কোশ্চেন আসে পরীক্ষায়, ঠিক আছে। যদি কোনো ডাউটস থাকে কমেন্ট সেকশনে জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।